হ্যালো বাচ্চা কাচ্চারা, কি অবস্থা? সকলের কেমন আছে? আমরা সবাই আশা করতেছি আমরা সকলেই অনেক 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 ভালো আছি। সো ক্লাসের প্রথমেই আমরা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেই তোমরা আমার কথাবার্তা ঠিকঠাক মতো করে শুনতে পাচ্ছ কিনা এবং তোমরা আমাকে ঠিকঠাক মতো করে দেখতে পাচ্ছ কিনা, এইটা তোমরা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। সো আশা করতেছি তোমরা আমার কথাবার্তা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ এবং তোমরা আমাকে ঠিকঠাক মতো করে দেখতে পাচ্ছ। আজকে আমাদের বিজ্ঞানের চতুর্থ অধ্যায় তথা উদ্ভিদের বংশবৃদ্ধি এই চ্যাপ্টারের মধ্যে পার্ট ৫ ও ৬ এই পরাগায়নের নিয়ে আজকের ক্লাসে আমি তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা আমার কথাবার্তা ঠিকঠাক মতো করে শুনতে পাচ্ছ এবং আমাকে ঠিকঠাক মতো করে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তোমরা একটু, আমি তোমাদেরকে একটা পোলও দিচ্ছি, ওই পোলের মাধ্যমেও একটু তোমরা জানিয়ে দাও যে তোমরা আমার কথাবার্তা ঠিকঠাক মতো করে শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে ঠিকঠাক মতো করে দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, তাসনিম মাহিরা হচ্ছে বলতেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম তাসনিম। এরপর হচ্ছে যে আচ্ছা, হুম হুম, আচ্ছা, তার মানে আমরা তো ঠিকঠাক মতো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ এবং তোমরা ঠিকঠাক মতো আমাকে দেখতে পাচ্ছ আশা করা যায়। ঠিক আছে, তো পোলের মাধ্যমে আমি এটা মোটামুটি বুঝতে পেরে গেছি। তো আজকে আমাদের পড়াশোনার বিষয় কি? আজকে আমাদের পড়াশোনার বিষয় হচ্ছে মূলত পরাগায়ন। পরাগায়ন হচ্ছে এমন একটা মাধ্যম যেই মাধ্যমে উদ্ভিদ তার বংশ বিস্তার করে থাকে। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা এই পরাগায়নটা অনেক ভালো মতো করে পড়াশোনা করব এবং এই পরাগায়ন কিভাবে ঘটে থাকে এবং পরাগায়নের মাধ্যমে সাধারণত কিভাবে একটা উদ্ভিদ এবং প্রাণী তাদের বংশ বিস্তার করে সেটা আমরা অনেক ভালো মতো করে আজকের ক্লাসের মধ্যে জানা শুরু করব। ঠিক আছে, উম আসসালামু আলাইকুম। আনিকা নওয়ার বলতেছে আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, ভাইয়া দেখা যাচ্ছে না, তার মানে আমাকে শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে না, এরকম কিছু? ভাইয়া কেমন আছেন? আনিকা জিজ্ঞেস করতেছো। আচ্ছা, আমি তোমাদের সকলের দয়া আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। তোমরা সকলে কেমন আছো আমাকে একটু জানাই দিও। আর তোমরা বলতেছো যে ভাইয়া দেখা যাচ্ছে না, স্টিল কি দেখা যাচ্ছে না? আসলে কি দেখা যাচ্ছে না এখনো? বিষয়টা তো একটু দেখতে হচ্ছে যে আসলে কেন দেখা যাচ্ছে না। ঠিক আছে, দেখা যায় না ভাইয়া, দেখা যায় না ভাইয়া, অনেক কমেন্ট আসতেছে যে ভাইয়া দেখা যাচ্ছে না। ওকে, আচ্ছা, বিষয়টা এখনই ঠিক করার চেষ্টা করতেছি, আমরা একটু ওয়েট করি। ঠিক আছে, ওকে। হ্যালো বাচ্চা কাচ্চারা, আশা করি তোমরা এখন আমাকে ঠিকঠাক মতো করে দেখতে পাচ্ছ। ওকে, সো এখন আমাদের অ্যাকচুয়ালি আজান হচ্ছে। সো আজানের সময় আমরা একটু চুপ থাকি, কেমন?
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة وآت محمدا الصراط الفجر وتقدم التوكل وعلى إنك لا تطلق الميعاد. ওকে, আশা করতেছি তোমরা এখন আমার কথাবার্তা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ এবং আমাকে ঠিকঠাক মতো করে দেখতে পাচ্ছ, তাই তো? আমি খুবই দুঃখিত, আজান হচ্ছিল যার কারণে আসলে তোমাদেরকে হচ্ছে যে কোনো রকম কথা বলতে পারতেছিলাম না, বাট আশা করি আমাদের হচ্ছে যে এখন আজান শেষ হয়ে গেছে, আমরা এখন ক্লাসের মধ্যে ব্যাক করতে পারছি। আর আশা করি এখন তোমরা আমার কথা ঠিকঠাক মতো করে শুনতে পাচ্ছ এবং তোমরা আমাকে ঠিকঠাক মতো করে দেখতে পাচ্ছ। তো তোমরা আমাকে একটু কাইন্ডলি জানিয়ে দাও যে তোমরা আমাকে ঠিকঠাক মতো করে দেখতে পাচ্ছ কিনা এবং আমাকে ঠিকঠাক মতো করে শুনতে পাচ্ছ কিনা। এর জন্য আমি তোমাদেরকে আরেকটা পোল ফায়ার করতেছি, আরেকটা পোল দিচ্ছি, ওই পোলের মাধ্যমে তোমরা আমাকে বিষয়টা একটু জানিয়ে দাও। মুজাহিদ মুজাহিদ ইসলাম, আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি অনেক ভালো আছেন। জি ভাইয়া, তোমার হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, তোমাদের সকলের দোয়া আল্লাহ ভালো রাখছেন। এরপর হচ্ছে যে তাসনিম মাহিরা বলতেছে অল ক্লিয়ার ভাইয়া, দ্যাটস মিন্স অল ক্লিয়ার। নীলা ফ্রম অল ক্লিয়ার। এরপর হচ্ছে যে ইন্দিরা দে বলতেছে স্টার্ট করেন। ইয়েস, অবশ্যই আমরা স্টার্ট করবো, আসছি তো আমরা ক্লাস করার জন্য, রাইট? আচ্ছা, সো আজকের আমাদের পড়াশোনার টপিক কি? আজকের আমাদের পড়াশোনার টপিক হচ্ছে সাধারণত পরাগায়ন। এই পরাগায়ন নিয়ে আজকে আমাদের যত প্রকার ক্লিয়ার আছে, যত প্রকার পড়াশোনা এবং কনফিউশন আছে, আজকে আমরা পরাগায়নের মধ্যে ওই ক্লাস তোমার হচ্ছে প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো চলো আমরা এখন ক্লাসের মধ্যে যাই। তার আগে আমি আমার পরিচয়টা তোমাদের সকলের সঙ্গে দিয়ে নেই। আমার নাম হচ্ছে যে মোহাম্মদ আরিফ হাসান, আমার নাম। তোমরা হয়তো বা আমাকে অনেকেই চিনো বা না চেনার সম্ভাবনাই অনেক বেশি। সো আমি আমার পরিচয়টা এখানে দিয়ে দিচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ হাসান এবং আমি সাধারণত তোমাদের বিজ্ঞান এবং আইসিটি এই দুইটা তোমার হচ্ছে যে ক্লাস সাধারণত নিয়ে থাকি এবং ফিউচার হয়তোবা তোমাদের সাথে আমার ভবিষ্যতে ক্লাসের মধ্যে দেখা হবে এবং আমাদের বিভিন্ন টপিক নিয়ে পড়াশোনা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো চলো এখন আমরা চলে যাই আমাদের পার্ট 5 ও 6 তথা পরাগায়ন। ঠিক আছে, পরাগায়ন জিনিসটা কি? ওকে, পরাগায়ন জিনিসটা কি? রীতা আক্তার বলতেছে কচু ক্লিয়ার। আচ্ছা, কচু ক্লিয়ার, কচু খেলে কিন্তু পেট ক্লিয়ার হয়। তোমাদের যাদের মধ্যে পেট খারাপ আছে তারা একটু কচু ক্লিয়ার করতে পারো, কেমন? যাই হোক, মজা করলাম। তো আমরা এখন করবো পার্ট 5 ও 6 পরাগায়ন। এর আগের ক্লাসগুলোতে আমরা কি করব? আগের ক্লাসগুলোতে আমরা মোটামুটি দেখেছিলাম যে আসলে কি রকম করে আমাদের হচ্ছে যে প্রজনন হয়ে থাকে। প্রজননের দুইটা উপায় আছে, একটা সাধারণত যৌন জনন আর একটা হচ্ছে অযৌন জনন। ঠিক আছে, তো এর মধ্যে আমরা ফুলের বিভিন্ন অংশ দেখেছিলাম। তার মধ্যে তোমরা যদি কেউ বলতে পারো যে ফুলের একটা আদর্শ ফুলের কয়টি অংশ থাকে, যদি তোমরা বলতে পারো তাহলে অনেক ভালো। যদি বলতে পারো তাহলে তোমরা আমাকে একটু কমেন্ট ক্লাস ডিসকাশন বক্সে আমাকে জানিয়ে দাও যে একটা আদর্শ ফুলের সাধারণত কয়টা অংশ থাকে। ঠিক আছে, ওকে। সো এখন আমরা চলে যাই পরাগায়নে। এখন আমরা জানি একটা আদর্শ ফুলের কয়টা তোমার হচ্ছে যে অংশ থাকে। একটা আদর্শ ফুলের সাধারণত কয়টা? 5টা অংশ থাকে। কয়টা অংশ থাকে? 5টা অংশ আছে। এর মানে এই না যে ব্রাজিল 5টায় বিশ্বকাপ পাইছে জন্য আমি 5 দেখাচ্ছি। ঠিক আছে, কয়টা অংশ থাকে? 5টা অংশ থাকে। কি কি অংশ থাকে? একটা হচ্ছে যে আমাদের দল, তাই না? বৃন্তি, প্রথমে থাকে কি আমাদের বৃতি, তারপরে থাকে দল, তারপরে আর কি থাকে? আচ্ছা, সাউন্ডে প্রবলেম হচ্ছে। আচ্ছা, আসনা বলতেছো ভাইয়া 5টি, নাজিফা তাসনিন 5টি, জাহাঙ্গীর আলম 5টি, বা তোমরা তো ভালো মতো করেই জানো। 5টি কি কি দেখি তোমরা বলতে পারো কিনা? এতক্ষণ আমি একটা ফুল আর্ট করতেছি। ঠিক আছে, দেখি আমরা 5টা বলতে পারি কিনা।
সেটা আমরা একটু দেখে নিই। এতক্ষণে আমি একটা ফুল গাছ আর্ট করতেছি, দেখি পেছনে ফিরে তাকাই, দেখি কয়টা হচ্ছে যে অংশ থাকে, কে বলতে পারে? সাবিহা অনেক সুন্দর করে বলছো, একটা আদর্শ ফুলের 5টি অংশ থাকে। কি কি অংশ একটু লিখে দাও তো দেখি। সো ধরে নেই আমাদের এই হচ্ছে একটা গাছ, এবং এই গাছের মধ্যে আমরা জানি অনেক ফুল ফল অনেক কিছুই থাকে। গাছের মধ্যে কি থাকে? গাছের মধ্যে ডালপালা অনেক কিছু আমাদের গাছের মধ্যে কি করে থাকে? থেকে থাকে, তাই না? তো এই হচ্ছে আমাদের গাছ, এবং গাছের মধ্যে আমরা জানি কি থাকে? বিভিন্ন প্রকার অনেক সুন্দর সুন্দর ফুল থাকে। গাছের মধ্যে বিভিন্ন প্রকার অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে। ওকে, সো এই হলো আমাদের একটা গাছ, এবং গাছের তো ফুল শুধু না, পাতাও থাকে, রাইট? এই হলো আমাদের একটা, মনে করো, গাছ, যে গাছটাকে আমরা অনেক পছন্দ করি। ঠিক আছে, সো একটা গাছ, এবং গাছের মধ্যে কি থাকে? গাছের মধ্যে তোমার হচ্ছে যে একটা অংশ থাকে, যে অংশটাকে সাধারণত গাছের জনন অংশ বলা হয়। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ফুল। সেটার নাম কি? ফুল। এবং এই ফুলগুলাকে, একটা আদর্শ ফুল, মানে এই 5টা অংশ যদি একটা আদর্শ ফুলে থাকে, তাহলে আমরা সেটাকে একটা, এই 5টা অংশ যদি একটা ফুলে থাকে, কোন 5টা অংশ দেখি, যদি কেউ পারো তাহলে লিখে দাও যে কোন 5টা অংশ। আমি এতক্ষণে ফুলটা আমাদেরকে দেখাচ্ছি। সো এই যে ফুলটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফুলটাকে আমরা যদি কি করি, আমরা ফুলটাকে যদি জুম করি, তাহলে আমরা এমন একটা সুন্দর একটা কি পাবো? একটা বৃন্তি দেখতে পাবো। একটা ফুলের বৃন্তি দেখতে পারবো। কি দেখতে পারবো? বৃতি দেখতে পারবো। ফুলের কি দেখতে পারবো? বৃতি দেখতে পারবো। পারবো না? ফুলের একটা সুন্দর বৃতি দেখতে পারবো। এরপর আমরা ফুলের কি দেখতে পারবো? আমরা ফুলের দল দেখতে পারবো। কি দেখতে পারবো? আমরা এই ফুলের অনেক সুন্দর একটা দল দেখতে পারবো, যারা কি করে থাকে? যারা, মনে করো, এই ফুলের হচ্ছে যে একটা সুন্দর মতো করে দল। আচ্ছা, সো এরপর আমরা যদি আরেকটা জিনিস দেখি, এই ফুলের এটা হচ্ছে দল, বা এটাকে আমরা সাধারণত কি বলে থাকি? আমরা পাপড়ি বলে থাকি। এরপর এইখানে ফুলের ভিতরে আমরা অনেক কয়েকটা জিনিস দেখতে পাই। মাঝখানে অনেক সুন্দর একটা কি, অনেক সুন্দর একটা এরকম একটা গোল একটা জিনিস উপর দিয়ে উঠে যায়। হ্যাঁ, উপর দিয়ে এরকম করে একটা জিনিস সুন্দর মতো করে উঠে যায়। সেই জিনিসটার নাম আমরা কি বলি? সেই জিনিসটার নাম সাধারণত আমরা বলি, এটা হচ্ছে স্ত্রীকেশর। বা অনেকেই অনেক সুন্দর লিখছো তো, দল, বৃতি, পুংকেশর, স্ত্রীকেশর এবং পাপড়ি। বাহ, খুব সুন্দর, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, বাহ, আমার এটা ভালো লাগলো যে তোমরা সকলেই এটা অনেক ভালো মতো করে পারো। ঠিক আছে, সো এই গেল আমাদের একটা সুন্দর একটা এরকম মাঝখানে একটা অংশ থাকবে, এবং এর মাঝখান দিয়ে আর কয়েকটা অংশ থাকবে। কেমন কেমন অংশ থাকবে? এর মাঝখান দিয়ে কিছু মারাত্মক অংশ থাকবে। এই মারাত্মক অংশগুলো যদি আমরা একটু দেখি যে কোন ধরনের মারাত্মক অংশগুলো সাধারণত থাকবে। এদিক থেকে মনে করো কিছু এইরকম ছোট ছোট, তার পাশে আশেপাশ দিয়ে এরকম কয়েকটা ইয়া থাকবে। ঠিক আছে, এরকম কয়েকটা অংশ থাকবে। এগুলাকে বলা হয় পুংস্তবক। এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় পুংস্তবক। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সাধারণত একটা ফুল। এই যে ফুল, এইখানে ফুলের 5টা অংশকে আমরা একটু দেখতে পারি। তো 5টা অংশ কি কি? 1 নাম্বার যে অংশটা আছে, 1 নাম্বার অংশটা হচ্ছে আমাদের এই বৃতি। এই অংশটাকে বলা হয় বৃতি। 1 নাম্বার আমরা এটাকে ধরবো। 1 নাম্বার কোনটা? বৃতি। 1 নাম্বার কোনটা? বৃতি। এরপর কি? এরপর হচ্ছে যে আমাদের দলমণ্ডল। এরপর হচ্ছে কি? এরপর হচ্ছে আমাদের দলমণ্ডল। দলমণ্ডল কোনটা? এই যে পাপড়িগুলো আমরা দেখতেছি, এই পাপড়িগুলোকে আমরা দলমণ্ডল বলবো। আর পাপড়ির এক একটা জায়গাকে, বা এই যে পুরা সম্পূর্ণ সবগুলা পাপড়ি একসাথে মিলে কি তৈরি হয়েছে? দলমণ্ডল। ওই দলমণ্ডলের একটা একটা করে অংশকে আমরা বলি পাপড়ি। ঠিক আছে, এই যে এটা একটা পাপড়ি, এটা একটা পাপড়ি, এটা একটা পাপড়ি, সবগুলো একসাথে মিলে কি হয়ে গেছে? দলমণ্ডল হয়ে গেছে। তো আমরা 2 নম্বরে, কোথায় গেল আমার পাপড়ি? এই তো। সো আমার হচ্ছে যে 2 নম্বরে আমরা কি দেখছি? 2 নম্বরে আমরা দেখছি দলমণ্ডল। 2 নম্বরে আমরা কি দেখছি? দলমণ্ডল। 3 নাম্বার যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে পুংকেশর। ঠিক আছে, সব থেকে গুরুত্বপূর্ণ 2টা পার্ট। একটা হচ্ছে পুংকেশর 3 নাম্বার, আর 4 নাম্বার জিনিসটা হচ্ছে স্ত্রীকেশর। কোন কেশর? স্ত্রীকেশর। এই হচ্ছে আমাদের আদর্শ ফুলের 4টা অংশ। আর একটা অংশ আছে, সেটার নাম হচ্ছে পুষ্পাক্ষ। সেটার নাম কি? লাস্টের যে অংশটা আছে সেটার নাম আমরা পুষ্পাক্ষ বলতে পারি। তো এই যে তোমার ডালটার মধ্যে, এই যে ডালটা দেখতে পাচ্ছি না, এই ডালটার মধ্যে এই কি হচ্ছে?
এই পুরা গাছটা এখানে কি হয়ে আছে বা ফুলটা এখানে ধরে আছে। সো এই পুরা ডালটাকে আমরা কি বলবো, এই ডালটাকে সাধারণত আমরা বলবো পুষ্পাক্ষ। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো পুষ্পাক্ষ। ঠিক আছে, আর এই যে মনে করো একটা ডাল আছে, যে ডালে ফুলগুলা সাজানো থাকে, মনে করো এরকম একটা ডাল থাকে না যেখানে অনেকগুলো ফুল থাকে, সো এরকম যদি কোনো একটা ডাল থাকে যে ডালের মধ্যে ফুলগুলো সাজানো থাকে, ওই ডালটাকে আমরা কি বলি, মঞ্জুরি দ্বন্দ্ব বলি। ওই ডালটাকে আমরা কি বলি, ওই ডালটাকে আমরা বলি মঞ্জুরি দ্বন্দ্ব। সো আপাতত আমরা এই কয়েকটা জিনিস তো জানি। সো এই গেল পাঁচ ফুলের কয়টা অংশ, পাঁচটা গুরুত্বপূর্ণ অংশ। ফুলের আমাদের পাঁচটা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ অংশ। এখন এই পাঁচটা অংশের মধ্যে যদি একটা অংশ না থাকে, এই পাঁচটা অংশের মধ্যে যদি একটা অংশ ফুলের মধ্যে না থেকে থাকে, তাহলে আমরা ওই ফুলটাকে আদর্শ ফুল বলতে পারবো না। ঠিক আছে, সো এই জিনিসটা তো আমরা মোটামুটি বুঝে গেছি। সো এই গেল আমাদের সাধারণত কিসের কাজ, আমাদের একটা আদর্শ ফুলের পাঁচটা অংশ। তো চলে আসি আমরা এখন পরাগায়ন বিষয়টা নিয়ে, কেমন? সো আমরা এটাকে একটু তাহলে মুছে দেই, কেমন? এটাকে তাহলে আমরা এই ফুলটাকে একটু মুছে দিই। আশা করি আমরা ফুলের পাঁচটা অংশ সকলে বুঝতে পারছি কিনা আমাকে একটু কমেন্ট বক্সে লিখে দাও। সো এই গেল আমাদের একটা আদর্শ ফুলের পাঁচটা অংশ। আচ্ছা, এটা মুছে দিলে তো লাভ হবে না, কারণ এইখান থেকে আমাকে একটু পড়াশোনা করাইতে হবে। সো এই গেল আমার একটা সুন্দর এবং আদর্শ ফুল। ওকে, তো এখানে আমি এই কয়েকটা একটু মুছে দেই, এটা আমার কাজে লাগবে। ঠিক আছে, এই গেল আমাদের একটা আদর্শ ফুল। ওকে, সো এখন এই আদর্শ ফুলটার মধ্যে এখানে কয়েকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে আমাদের এই বাকি অংশগুলোর মধ্যে কোনো কাজ এখানে আমরা রাখতেছি না, এখানে আমরা দুইটা অংশ নিয়ে পড়াশোনা করব। কি কি দুইটা অংশ নিয়ে? এই যে পুংকেশর আর একটা হচ্ছে স্ত্রীকেশর। কি কি নিয়ে পড়াশোনা করব আমরা? পুংকেশর নিয়ে পড়াশোনা করব আর স্ত্রীকেশর নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, সো পুংকেশরকে আমরা সাধারণত কি বলি, আমরা সাধারণত পুংস্থবক বলি। পুংকেশরকে আমরা কি বলি, পুংকেশরকে আমরা বলি পুংস্থবক। আর স্ত্রীকেশরকে আমরা কি বলি, স্ত্রীকেশরকে আমরা বলি স্ত্রীস্থবক। ঠিক আছে, সো পুংকেশরের মধ্যে আমাদেরকে দুইটা পার্ট আমাদেরকে দেখতে হবে। কোন দুইটা পার্ট? পার্ট নাম্বার 1 হচ্ছে আমাদের কি, এখানে পার্ট নাম্বার 1 হচ্ছে আমাদের এটার নাম কি, পুংস্থবক আর স্ত্রীস্থবক। এই দুইটা জিনিসকে আমরা এখন দেখব। তো চলো আমরা এই দুইটা জিনিসকে একটু দেখে নিই। সো পুংকেশর দেখতে অনেকটা কি রকম হয়? পুংকেশর দেখতে সাধারণত অনেকটা একটু হালকা গোলাপি কালার, এবং এইটা দেখতে সাধারণত, এইটা যদি মনে করো ফুলের গাছ হয়, এইটা এরকম হয়, এবং এইটার মাথায় এইরকম একটা ইয়া থাকে, ধানি থাকে। এর মাথায় কি, এর মাথায় একটা ধানি থাকে। এই ধানিটাকে বলা হয় পরাগধানী। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পরাগধানী। এটাকে কি বলা হয় বলতো? এটাকে বলা হয় পরাগধানী। ঠিক আছে, এটাকে কি বলবে? তাই আমরা পরাগধানী এটাকে আমরা বলতে পারি। এখন এই পরাগধানী আমাদের একটা এখন আমাদের পুংকেশরটা আমাদের চলে আসছে, এটা হচ্ছে আমাদের পুংকেশর। আর স্ত্রীকেশরটা দেখতে কি রকম? অনেক সুন্দর গোলাপি কালার, এবং এটা চারপাশে ফুল থাকে, এবং এর মাঝখানটা এইরকম একটা সুন্দর একটা ওকে, সো এইরকম থাকে কে, এরকম থাকে সাধারণত স্ত্রীস্থবক। একটা গেল আমাদের পুংস্থবক, আর একটা কি, আর একটা হচ্ছে আমাদের স্ত্রীস্থবক। এখানে কি গেল, আমাদের দুইটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পুংস্থবক আর একটা হচ্ছে স্ত্রীস্থবক। ওকে, সো দুইটা জিনিস আমরা দেখতে পারলাম। আর স্ত্রীস্থবকের মাঝখানে এখানে সুন্দর সুন্দর কয়েকটা এগ সেল থাকে, ডিম থাকে, যেগুলো সাধারণত আমরা ডিম বলতে পারি। সো এইগুলাকে বলা হয় ডিম্বক। এগুলাকে কি বলা হয়? এটাকে বলা হয় সাধারণত ডিম্বক। ঠিক আছে, স্থবক মানে অংশ, স্থবক মানে একটা অঙ্গ। ঠিক আছে, যেমন আমাদের হাত আছে না, পা আছে না, যেমন ফুলেরও এটা একটা স্থবক, মানে ফুলের এটা একটা অঙ্গ। সো এই গেল পরাগধানী, এই গেল আমাদের পুংস্থবক, আর এটা হচ্ছে স্ত্রীস্থবক। সো এই দুটাকে আমরা লিখে দিই। এতটুকু যদি আমরা আজকে বুঝতে পারি, দেখো, তাহলে আমরা একদম পুরা পরাগায়ন পদ্ধতিটা অনেক সুন্দর মতো করে বুঝতে পারবো। সো এটাকে আমরা বলবো পুংস্থবক, আর এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো স্ত্রী
স্ত্রীস্তবক। ঠিক আছে, তো এই দুইটা জিনিস আমরা একটু দেখলাম। এখন দেখার পর আমরা যেটা কাজ করব, এখন পরাগায়ন জিনিসটা দেখব। সো পরাগায়নটা কি হয়, এখন এই আমাদের এই যে পুংস্তবক আছে এখানে তিনটা জিনিস আছে। এই জায়গাটাকে বলা হয় পরাগধানী। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পরাগধানী। এটাকে বলা হয় পরাগধানী, যেখানে ছোট্ট ছোট্ট পরাগ রেণু থাকে। এখানে কি থাকে? ছোট্ট ছোট্ট পরাগ রেণু থাকে। এই যে সুন্দর লাল কালারের এরকম ছোট্ট 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 পরাগ রেণু থাকে। এই যে এরকম ছোট্ট ছোট্ট পরাগ রেণু থাকে। কি থাকে এখানে? পরাগ রেণু থাকে। এই লাল অংশটার নাম কি? এই লাল অংশটার নাম হচ্ছে পরাগ রেণু। পরাগ রেণু। ঠিক আছে, এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে পরাগ রেণু। সো আমরা মোটামুটি দেখলাম আমাদের এখানে কি কি থাকে। এখানে আমাদের পরাগধানী থাকে, পরাগ রেণু থাকে, আর এইটাকে বলা হয় পুংদ্বন্দ্ব। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পুংদ্বন্দ্ব। ঠিক আছে, তো এর পরবর্তীতে আমরা যদি স্ত্রীস্তবকের কাছে যাই, সেটাও লিখে দিই, অথবা তোমরা বলবো যে ভাইয়া এটার নাম হয়তো বা লিখে দেয় নাই। হ্যাঁ, এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের সাধারণত পুংদ্বন্দ্ব। পুংদ্বন্দ্ব। ঠিক আছে, এই তিনটা থাকে। এই তিনটা হচ্ছে যে পুংস্তবকের মধ্যে তিনটা অংশ। এরপর আমরা যদি আরেকটা জিনিস দেখি স্ত্রীস্তবকের ক্ষেত্রে, এই জায়গাটার নাম হচ্ছে, এই যে জায়গাটাগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট। এটার নাম হচ্ছে গর্ভমুণ্ড। এটার নাম কি? গর্ভমুণ্ড। গর্ভমুণ্ড। ঠিক আছে, এরপর যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে এটাকে কি বলা হয়? এটাকে হচ্ছে স্ত্রীস্তবকের দ্বন্দ্ব, বা এটাকে সাধারণত দ্বন্দ্বই আমরা বলতে পারি। তো এই যে আমাদের এখানে আছে, এইখানে একটা হচ্ছে ডিম্বাশয়। এই সম্পূর্ণ অংশটাকে বলা হয় ডিম্বক। আর এই অংশটুকু যেটাতে আছে এইখানে আমরা এটাকে কি বলি? এটাকে আমরা বলি ডিম্বাশয়। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ডিম্বাশয়। তো চলো আমরা এখানে লিখে দিই, এটা হচ্ছে আমাদের ডিম্বাশয়। আমাদেরকে এই পাঁচটা অংশের কথা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, একদম ভালো মতো করে আমরা এই পাঁচটার অংশের কথা মনে রাখবো। তো এখন কি করে, মনে করো এটা একটা ফুলে, দুইটা একটা ফুলেরও হতে পারে, দুইটা আলাদা আলাদা ফুলের মধ্যেও হতে পারে। তো একটা প্রজাপতি বা পাখি কি করে, পাখি যখন, বা একটা প্রজাপতি বা যে কোনো একটা কীট পতঙ্গ, ধরো আমাদের একটা সুন্দর একটা প্রজাপতি যদি আমরা একটা আর্ট করি, এই গেল আমাদের একটা সুন্দর একটা প্রজাপতি। এই প্রজাপতি কি করে, এই প্রজাপতি মনে করো উড়ে 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 একটা ফুলের মধ্যে কোথায় গিয়ে বসলো? পুংদ্বন্দ্বের মধ্যে বসলো। তো ওর পা, মানে হাত পা ইত্যাদি যে জিনিসগুলো আছে এগুলোতে কি লেগে যায়? ওই পরাগ রেণু লেগে যায়। ওই পরাগ রেণু কি করে যায়? লেগে যায়। তো একটা ফুল থেকে ও মধু নিল, এরপর সে কি করে, এরপর আবার সে উড়ে 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 অন্য কোনো একটা সেম জাতের ফুলের আরেকটা ফুলের মধ্যে গিয়ে কি করে যায়? আবার বসে যায়। তো তখন পুংদ্বন্দ্ব এবং স্ত্রীদ্বন্দ্ব দুইটা একসাথেই থাকে। যখন সে এইখান থেকে মধু নিতে চায় তখন কি হয়? তখন এই যে পরাগ রেণুগুলো আছে না, হ্যাঁ, আমাদের হচ্ছে যে ইয়া হয়, তোমার হচ্ছে যে প্রজাপতি হতে পারে, মৌমাছি হতে পারে, এবং মানুষও হতে পারে। কুমড়া ফুলের পরাগায়ন অনেকে মানুষ করায় দেয়। ঠিক আছে, সো এ যখন মনে করো একটা ফুলের মধ্যে যায়, গিয়ে বসলো, সে এটা ফুল থেকে সে মধু নিল। এখন মধু নেওয়ার সময় তার যে পরাগধানী গুলো আছে, তার পরাগধানী গুলো এখানে আছে। সো এই যে পরাগধানী গুলাতে তার যে পরাগ রেণু গুলো আছে, এই পরাগ রেণু গুলো ওর পায়ে টায়ে ভরে যায়। যখন পরাগ রেণু গুলো পায়ে ভরছে, এখন সে আরেকটা ফুলের মধ্যে যাবে মধু খাইতে। তো আরেকটা ফুলের মধ্যে সে মধু খাইতে খাইতে আরেকটা ফুলের এই ইয়ার মধ্যে গিয়ে বসছে, আরেকটা ফুলের গর্ভমুণ্ডের মধ্যে গিয়ে বসছে। আর যখন এইখানের মধ্যে বসছে তখন পরাগ রেণু যেগুলো আছে, ওই পরাগ রেণুগুলা তার গর্ভমুণ্ডের ওই পায়েটায় লেগে থাকছে, ওগুলা গিয়ে কোথায় লাগে? ওইখানে গিয়ে লেগে যায়। তো যখন লেগে যায় তখন তার পরাগায়নটা ঘটে থাকে। তার মানে পরাগায়ন জিনিসটা কি? পরাগায়ন জিনিসটাকে যদি আমরা সুন্দর মতো করে লিখতে চাই তাহলে আমরা বলবো যে, দেখো এরকম করে আমরা বলতে পারি সুন্দর মতো করে, যে যে কোনো একটা মাধ্যমের মাধ্যম দ্বারা, যে কোনো একটা মাধ্যমের মাধ্যম দ্বারা আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে পরাগধানী হতে, কোথা থেকে? পরাগধানী হতে পরাগ রেণু, পরাগধানী হতে পরাগ রেণু কি করে? যে কোনো একটা মাধ্যমের মাধ্যম দিয়ে, পরাগধানী হতে পরাগ রেণুর মাধ্যমে
বা পরাগরেণু যে কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে যদি গর্ভমুণ্ডে গিয়ে কি হয়, পতিত হয়, তাহলে সেই প্রক্রিয়াটাকেই আমরা বলি পরাগায়ন। ঠিক আছে। আবার যদি আমরা একটু বলি যে মনে করো পুংদণ্ড থেকে পরাগধানী থেকে, কোথা থেকে থাকবে, পরাগধানীতে, পরাগধানী থেকে পরাগরেণু কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে যদি অন্য কোনো একটা ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পতিত হয়, তখন সেটাকে আমরা কি বলি, তখন সেটাকে আমরা পরাগায়ন বলে থাকি। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এইভাবে পরাগায়ন প্রক্রিয়াটা ঘটে থাকে। তো তোমরা বইয়ের সাথে এটা রিলেট করলে পারবা। তো একটা পাখি কি করবে বা একটা প্রাণী যখন একটা ফুলের পরাগরেণুতে, এই যে পরাগধানী থেকে পরাগরেণু তার হাতে পায়ে ভরবে, ওটা তারপরে সে উড়ে উড়ে অন্য কোনো ফুলের মধ্যে গিয়ে যখন বসবে, তখন তার গর্ভমুণ্ডে গিয়ে কি হয়, এই যে তোমার হচ্ছে যে তার পরাগরেণুগুলো ভরে যায়। পরবর্তীতে কি হয়, পরবর্তীতে এই পরাগায়নটা ঘটে থাকে। ঠিক আছে। পরাগায়নটা পরবর্তীতে এরকম করে ঘটে থাকে। এর পরবর্তীতে যে কাজটা হয়, এখন আমরা প্রজাপতিটাকে একটু ডিলিট করে দেই। ঠিক আছে। তো এখন তার পরবর্তীতে কি কাজটা হয়, এর পরবর্তীতে এই পরাগরেণু, লাল যে পরাগরেণুটা আছে এইখানে এইখানে চলে যায়। এখান থেকে কোথায়, ওই মাধ্যমের মাধ্যম দিয়ে এখানে চলে গেল, তাই না, মাধ্যমের মাধ্যম দিয়ে এখানে চলে গেল। চলে যাওয়ার পর এখানে তো লেগে গেল, অনেক কয়েকটা লেগে গেল, মনে করো 4-5টা তো এখানে লেগে গেছে। তো 4-5টা লেগে যাওয়ার পর এইটা অনেকটা আঠালো থাকে। হ্যাঁ, এটা অনেকটা আঠালো থাকে এবং সে কি করে, ওই আঠালো জিনিসটা এখানে একদম ভিজে যায়। এই পরাগরেণুটা ভিজে আস্তে আস্তে বড় হয়। বড় হওয়ার পর আলুর যেমন ইয়া করে, হ্যাঁ, আলুর যেমন মনে করো ছোট্ট একটু করে বীজের মতো একটা মূল বের হয়, ঠিক তেমন এইটারও একটা কি সাদা রসের মতো বের হয়, বা সরি সাদা একটা লেজের মতো বের হয়, একটা সাদা লেজের মতো বের হয়। যখন লেজের মতো বের হয় তখন এটার ওজন, মানে ওজন অনেক বেশি ভারী হয়ে যায়। ওজন যখন ভারী হয়ে যায় তখন সে কি করে, তখন আস্তে 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 ওই পরাগরেণুটা একদম নিচে দিয়ে আস্তে 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 কোথায় চলে যায়, একদম ডিম্বাশয়ের মধ্যে চলে যায়। আর যখন ডিম্বাশয়ের মধ্যে চলে যায়, যখন ডিম্বাশয়ের মধ্যে চলে যায় তখন কি হয়, তখন হচ্ছে যে আমাদের পরাগায়নটা সম্পূর্ণ হয়। এবং আর ওই পরাগায়নটা যখন সম্পূর্ণ হয় তখন সেটাকে কি বলা হয়, নিষিক্তকরণ বলা হয়। সেটাকে কি বলা হয়, নিষিক্তকরণ বলা হয়। সো এরপর ওই যখন নিষিক্তকরণ মানে হয়ে যায় তখন আমাদের কি হয়, তখন সাধারণত আমাদের পরাগায়নটা সম্পূর্ণ হয়। এবং নিষিক্তকরণের পর এই ফুলটা পরবর্তীতে ফলে পরিণত হয়, ফলটা পরবর্তীতে বীজে পরিণত হয় এবং বীজটা পরবর্তীতে আবার একটা গাছে পরিণত হয়। ঠিক আছে। তো এইখান থেকে পরবর্তীতে কিসে পরিণত হয়, এই ডিম্বাশয়টাই ফলে পরিণত হয়। ঠিক আছে। তো এই গেল আমাদের সাধারণত, এই গেল আমাদের সাধারণত পরাগরেণুর ঘটনা। ঠিক আছে, বা পরাগায়নের ঘটনা। তো এখানে একই কথা আমাদের বলা হয়েছে যে আমাদের ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে, মানে এক ধরনের ফুলে হতে পারে বা অন্য ধরনের ফুলেও হতে পারে। ঠিক আছে। তো গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার মাধ্যমকে আমরা কি বলি, পরাগায়ন বলি। পরাগায়নের অপর নামকে আমরা কি বলতে পারি, পরাসংযোগ বলতে পারি। কি বলতে পারি, পরাসংযোগ বলতে পারি। ঠিক আছে। আরিফ দেখতেছি বলতেছে ভাইয়া আপনি আগের থেকে অনেক বেশি মোটা হয়ে গেছেন, কোরবানির আগে গরু একটু মোটা তাজাই হয়, বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, না আমি নিজেকে যে গরু বলতেছি এটা না। যাই হোক, তো দেখো আমাদের এই যে হচ্ছে যে পরাগায়নটা, এই মাধ্যমটা হচ্ছে এইভাবেই সাধারণত ঘটে থাকে। আচ্ছা, তোমরা তোমরা শিমলা শহীদ বলতেছে, আরেকবার বলেন ভাইয়া। আচ্ছা, আরেকবার যদি বলি, একটা ফুলের পরাগরেণু মানে পরাগধানী হতে পরাগরেণু যখন অন্য একটা ফুলে, মানে অন্য একটা ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পতিত হয়, তাহলে সেটাকে আমরা কি বলি, তাহলে আমরা সেটাকে পরাগায়ন বলি। বাবা পরাগধানী যদি না বুঝো, আমি তো পরাগধানী এই যে বুঝাইলাম এতক্ষণ থাকে, এই যে বুঝাইলাম পুংস্তবকের মধ্যে একদম মাথার দিকে যে একটা থলির মতো অংশ থাকে, এটাকেই বলা হয় পরাগধানী। ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। তো আমরা এখন চলে যাই আমাদের স্বপরাগায়নে। এখন ধরো একই ফুলের তোমার হচ্ছে একই গাছের দুইটা ফুলের মধ্যে যদি পরাগায়ন ঘটে থাকে তখন আমরা সেটাকে বলি স্বপরাগায়ন। আর যখন যখন তো স্বপরাগায়ন আর পরপরাগায়ন তো তোমাদেরকে একটু বুঝাই দেই। তোমাদের জাস্ট একটু কি করলে হবে, তোমাদের জাস্ট একটু ইয়া করলেই হবে। তো ধরো আমার কাছে এই একটা গাছ আছে, মনে করো আমরা দুইটা গাছ নিচ্ছি। হ্যাঁ, ওকে,
সো এখানে আমাদের ধরো দুইটা ফুল গাছ দেওয়া আছে, ঠিক আছে। এখানে অনেকগুলো ফুল ধরছে, ওকে। সো এই গেল আমাদের মনে করো ফুল গাছ। আর ফুল গাছে পাতা না থাকলে তো হয় না, তাই না? সো এই গেল আমাদের কি একটা ফুল গাছ বা দুইটা ফুল গাছ। এখন আমরা স্বপরাগায়ন আর পরপরাগায়নটা যদি একটু দেখে নেই, এত বেশি আর্ট করার সময় নাই আপাতত। সো যেহেতু নাই সেহেতু আমরা একটু শর্টকাটে অ্যাড করলাম, হ্যাঁ। সো এই গেল দুইটা হচ্ছে যে আমাদের ফুলের গাছ, কেমন? সো এখন আমরা যদি একটু ভালো মতো করে দেখি, তোমার হচ্ছে যে এই দুইটা ফুল গাছ যে আমাদের কাছে আছে, খুবই বাজে দেখাচ্ছে গাছগুলো। ওকে, সো আমাদের এই গেল সো এই গেল আমাদের মনে করো গাছ। এখন এই যে গাছের মধ্যে আমাদের সাধারণত কি হয়, স্বপরাগায়ন এবং পরপরাগায়নটা বুঝি। সো ধরো একটা প্রজাপতি বা পাখি কি করলো, একটা সুন্দর একটা আমরা প্রজাপতি দেখি নেই। সো এই হচ্ছে আমাদের মনে করো একটা প্রজাপতি। সো একটা প্রজাপতি প্রথমে কি করলো, এই এই ফুলের এই গাছের এই ফুলের মধ্যে বসলো। বসার পর এইখানে তোমাদের কি হচ্ছে, এইখানে মনে করো আসার পর সে মনে করো আবার এই গাছের আরেকটা ফুলের মধ্যে বসলো। তখন তাদের মধ্যে একটা ছোট্ট একটা কি করলো, একটা হচ্ছে যে পরাগায়ন হলো, তার মধ্যে এই দুইটা ফুলের মধ্যে ধরো পরাগায়ন হলো, ঠিক আছে। মনে করো এইখানে যে ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখন একটা পরাগায়ন এই ফুলের সাথে এই গাছের ফুলের মধ্যে হয়ে গেল, ঠিক আছে। আবার প্রজাপতি মনে করো এইখানে থাকলো, থাকার পর বললো যে এইটা গাছের ফুল ভালো না, আমি আরেকটা গাছে চলে গেলাম। সো এখন এইভাবেও পরাগায়নটা হতে পারে। আবার দেখলো যে না, এখান থেকে আরেকটা গাছের মধ্যেও চলে গিয়ে পরাগায়নটা কি হতে পারে, ঘটতে পারে। ঘটতে পারে না এরকম তো অনেক হচ্ছে যে আমাদের ঘটতে পারে। সো এই যে মনে করো সে কি করলো, এইরকম করে পরাগায়ন ঘটতেছে। আবার মনে করো এইটা গাছের ফুল থেকে আবার পরবর্তীতে এইটাতে গেল। আবার এমনও হতে পারে যে একটু মানে মধু নেওয়ার সময় সে অনেক বেশি নড়াচড়া করলো, আর অনেক বেশি নড়াচড়া করতে তার একটা ফুলের, যে ফুলের মাধ্যমে কাজটা শুরু হয়েছিল পরাগায়ন, ওই ফুলের মাধ্যমেই তার পরাগায়নটা ঘটে গেল। তো এইরকম যদি ঘটে থাকে, তো এই যে মনে করো পরাগায়ন গুলো ঘটতেছে, তো দেখো এইটা একটা গাছ, একই প্রজাতি, প্রজাতি হতে হবে একই, আলাদা প্রজাতি হইতে হবে না। কুমড়ার সাথে লাউ হবে না, আপেলের সাথে আতার হবে না, ঠিক আছে। যার একদম মনে করো যে জাত আছে সেই জাতের মধ্যে হচ্ছে যে আমাদের এই কাজটা হইতে হবে। সো এটাও মনে করো একটা আপেল গাছ, এটাও একটা আপেল গাছ, তখন তাদের পরাগায়ন হবে, অযথা তাছাড়া হবে না। সো এই যে দুইটা গাছ আমরা দেখতে পাচ্ছি, এখন আমাদের কি হয়, একই গাছের দুইটা ফুলের মধ্যে যদি পরাগায়ন ঘটে, তো আমরা একটু ভালো মতো করে দেখি, একই গাছের দুইটা ফুলের মধ্যে যদি পরাগায়ন ঘটে থাকে, তখন সেটাকে আমরা বলবো স্বপরাগায়ন। তার মানে এই যে আমরা পরাগায়নটা দেখতে পাচ্ছি, এই যে আমরা এই পরাগায়নটা দেখতে পাচ্ছি সবুজ, আরে সরি সবুজ না, এই যে লাল যে পরাগায়নটা আমরা দেখতে পাচ্ছি, এই পরাগায়নটাকে আমরা তাহলে কি বলবো, এই পরাগায়নটাকে বলবো আমরা স্বপরাগায়ন। এটাকে আমরা কি বলবো, স্বপরাগায়ন, কারণ এটা নিজের মধ্যেই হচ্ছে। এরপর আমরা যদি আরেকটা দেখি, এই যে এই গাছের মধ্যে একটা ফুলের সাথে আরেকটা ফুলের এই গাছের এই পরাগায়নটা হচ্ছে, তার মানে এটাকে আমরা কি বলবো, এই যে একই উদ্ভিদের দুইটা ফুলের মাধ্যমে কি হইলো, পরাগায়নটা ঘটলো, তার মানে এটাকেও আমরা বলবো স্বপরাগায়ন। তারপরে এইখানে দেখো, এইখানে এটাকেও আমরা বলবো স্বপরাগায়ন, ঠিক আছে। কিন্তু যখন মনে করো কি হইলো, যখন আমাদের এইখানে তোমার হচ্ছে অন্য কোনো একটা একটা মানে একই প্রজাতি, প্রজাতি কি হইতে হবে, একই হইতে হবে, কিন্তু পরবর্তীতে কি হইলো, পরবর্তীতে একই গাছ না, অন্য ভিন্ন দুইটা গাছের মধ্যে বা ফুলের মধ্যে কি হইলো, তোমার হচ্ছে যে হলো, তোমার হচ্ছে যে পরাগায়ন ঘটে গেল। তখন আমরা সেটাকে কি পরাগায়ন বলবো, পর পরাগায়ন বলবো। তখন আমরা সেটাকে কি বলবো, পর পরাগায়ন।
সো যদি একই উদ্ভিদের হ্যাঁ একই উদ্ভিদের যদি দুইটা ফুলের মধ্যে পরাগায়ন ঘটে থাকে তখন আমরা সেটাকে কি বলবো, স্বপরাগায়ন বলবো। আর যদি একই জাতের দুইটা ভিন্ন উদ্ভিদের মধ্যে পরাগায়ন ঘটে থাকে তখন সেটাকে আমরা বলবো পরপরাগায়ন। তো কিছু কিছু যে গাছ আছে যেগুলোতে পরপরাগায়ন হয়, কিছু কিছু গাছ আছে যেগুলোতে স্বপরাগায়ন হয়। সো আচ্ছা, না, কুমড়ার সাথে লাউয়ের কখনো পরাগায়ন হবে না, তখন ওই পরাগধানীগুলো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তখন ওই পরাগধানীগুলো নষ্ট হয়ে যাবে। মনে করো প্রথমে সে একটা কুমড়ার ফুলে বসলো, তারপরে ধরো লাউয়ের ফুলে বসলো, তখন এই কুমড়ার ফুল থেকে যে পরাগরেণুগুলো যাবে ওগুলো গিয়ে কোনো কাজ হবে না, ওগুলো শুধু শুধু নষ্টই হয়ে যাবে। তো এইভাবে সাধারণত আমাদের পরাগায়ন গুলো ঘটে থাকে। তো স্বপরাগায়ন এবং পরপরাগায়নের উদাহরণগুলো আমরা একটু দেখবো বাবা, সকলেই আমরা উদাহরণগুলো দেখবো, কারণ এই উদাহরণগুলো সাধারণত অনেক বেশি এসে থাকে। উদাহরণই সব থেকে বেশি আসে, সেটা হচ্ছে সরিষা, কুমড়া, ধুতুরা ইত্যাদি উদ্ভিদে স্বপরাগায়ন ঘটে। কোন কোন কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলোর মধ্যে স্বপরাগায়ন বেশি ঘটে থাকে, মানে নিজেদের মধ্যে ঘটে থাকে। ওইটা যখন একটা ভ্রমর অথবা তোমার হচ্ছে যে ওইখানে প্রজাপতি গিয়ে বসে, ওদের মধ্যেই পরাগায়নটা হয়ে যায়। এই জন্য আমরা এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো সাধারণত স্বপরাগায়ন। কোন কোন উদ্ভিদে ঘটে থাকে এখানে উদাহরণগুলো দেখবো, কারণ উদাহরণগুলো আমাদের এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা একটু মনে রাখি, সরিষা, সরিষা, কুমড়া, ধুতুরা, ঠিক আছে, ঠিক আছে, এই যে ফুলগুলো আছে এই ফুলগুলোর মধ্যে কি ঘটে থাকে, স্বপরাগায়ন ঘটে থাকে। সো এইটা মনে রাখার একটা উপায় আছে, তোমাদের বইয়ে যে এক্সাম্পল গুলো আছে এগুলা শেষে যদি আকার থাকে, শেষে যদি আকার থাকে তাহলে ওটা স্বপরাগায়ন। তোমাদের বইয়ে এই তিনটা যেহেতু উদাহরণ দেওয়া আছে, সো এই উদাহরণ গুলাকে আমরা কি বলবো, এই উদাহরণগুলোকে শেষে আকার দিয়ে আমরা মনে রাখবো যে স্বপরাগায়নের কি কি, তোমার হচ্ছে সরিষা, কুমড়া, ধুতুরা। ওকে, তো আর পরপরাগায়ন যদি আমরা একটু বলি, পরপরাগায়ন মানে, আচ্ছা স্যার অন্য কোনো কিছুর মাধ্যমে কি পরাগায়ন হয় না? হ্যাঁ, আরো অনেক মাধ্যম আছে, বাতাসের মাধ্যমে পরাগায়ন হয়, তারপর হচ্ছে যে আরো অনেক মাধ্যমে, প্রাণী, পতঙ্গ, মানুষের মাধ্যমে, পানির মাধ্যমে পরাগায়ন ঘটে থাকে। আচ্ছা আরিফ ভাই, আপনি কি আমাদের ক্লাস 8 এর ক্লাস টিচার? জি ভাইয়া, আমি তোমাদের ক্লাস 8 এর ক্লাস টিচার। আচ্ছা, সো এখন আমরা চলে যাই আমাদের পরপরাগায়নে। পরপরাগায়নের কয়েকটা উদাহরণ যদি আমরা দেখি, শিমুল, পেঁপে, শিমুল, পেঁপে ইত্যাদি হচ্ছে আমাদের সাধারণত পরপরাগায়নের কয়েকটা উদাহরণ। ওকে, আচ্ছা, সো আচ্ছা, কুমড়া ফুল থেকে লাউ ফুল হচ্ছে পরপরাগায়ন? না রে বাবা, না। ঠিক আছে, আমি তোমাদেরকে বলি, তোমাদের সাধারণত কুমড়ার সাথে লাউ ফুলের হয় না, একই জাতের কথা বলছি, একই প্রজাতি। ঠিক আছে, তার মানে কি দুইটা জাত একই হইতে হবে। এখন মানে মানুষের সাথে তো ছাগল হয় না, তাই না? কখনো ছাগলের পেট থেকে মানুষ হইছে? মানুষের পেট থেকে ছাগল হইছে? এটা তো হবে না, তাই না? ঠিক তেমন উদ্ভিদের লাউ থেকে, তোমার লাউয়ের গাছ থেকে কুমড়া হয়ে যাবে? এটা তো হয় না, ওটাকে পরপরাগায়ন বলে না। মনে করো গাছ আলাদা আলাদা, আমি তোমাদেরকে দেখাইলাম তো, একই উদ্ভিদ কিন্তু গাছ আলাদা আলাদা। একই উদ্ভিদ মানে দুইটাই, এটাও আপেল গাছ এটাও আপেল গাছ, কিন্তু এটা একটা গাছ ওটা একটা গাছ, দুইটা আলাদা আলাদা গাছের মধ্যে যখন হবে, দুইটা আলাদা গাছ, ওটা আলাদা একটা উদ্ভিদ এটা আলাদা একটা উদ্ভিদ, ঠিক আছে, দুইটা আলাদা গাছ, তখন তাদের মধ্যে পরপরাগায়ন হবে, তখন তাদের মধ্যে কি হবে, পরপরাগায়ন হবে। আর ওই গাছেরই, সেম গাছেরই যখন দুইটা ফুলের মধ্যে পরাগায়ন হবে তখন আমরা সেটাকে বলবো স্বপরাগায়ন। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি আমরা বুঝতে পারছি। এখন এই যে আমরা পরাগায়নের মাধ্যমগুলো একটু ভালো মতো করে দেখি। তো পরাগায়নের বিভিন্ন মাধ্যম থাকে, যেমন দেখো কি, আমাদের বায়ু মানে বাতাসের মাধ্যমে ঘটে থাকে। তোমরা এখন বলতে পারো যে বাতাসের মাধ্যমে কিভাবে ঘটে থাকে? বাতাসের মাধ্যমে যেমন কিছু কিছু ফুল আছে যাদের পরাগরেণু অনেক হালকা, যেমন ধান, গম ইত্যাদি। ঠিক আছে, তো এই যে আমাদের হচ্ছে যে আমাদের পরাগায়নের যে মাধ্যমগুলো আছে এই মাধ্যমগুলো সাধারণত এই সব হতে পারে, যেমন কি বায়ু, যেমন কি, যেমন হচ্ছে যে বায়ু, তারপর হচ্ছে যে পানি, তারপর কি আমাদের পানি, পানি আমাদের পানির যে উদ্ভিদগুলো আছে ওগুলো সাধারণত পানির মাধ্যমে পরাগায়নটা ঘটে থাকে। এরপর আমাদের কীট পতঙ্গ, এরপর আমাদের কীট পতঙ্গ বিভিন্ন ধরনের পোকা মাকড় হতে পারে। এরপর আমাদের কি, এরপর হচ্ছে যে পাখি, বাদুড়, শামুক, এমনকি মানুষও হতে পারে, এমনকি কি হতে পারে, মানুষও হতে পারে।
তো দেখো পরাগায়নের মাধ্যমগুলো সাহায্য পেতে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, একে অভিযোজন বলা হয়। তো আমরা অভিযোজন পড়াশোনাটা একটু মনে রাখবো, অভিযোজন কাকে বলে এটা একটু আমরা মনে রাখবো। যে পরাগায়নের মাধ্যমগুলোর সাহায্য পেতে মনে করো কিছু কিছু ফুলের তার কি করা দরকার, তার পরাগায়ন হওয়ার দরকার। পরাগায়ন না হলে তো তোমার হচ্ছে তার থেকে বীজ হবে না, বা ফুল থেকে ফল হবে না। আর ফল যদি না হয় তাহলে তো সেখান থেকে বীজ হবে না, বীজ না হলে তো বংশবৃদ্ধি হবে না। তাই আমাদেরকে যেটা কাজ করতে পারছো, হ্যাঁ, সো এই যে আমাদের সাধারণত তার পরবর্তীতে যেটা আমরা বলতে পারবো সেটা হচ্ছে যে কিছু মাধ্যম থাকে। তার মধ্যে এক নাম্বার যে মাধ্যমটা আছে, হ্যাঁ, সেই মাধ্যমটা হচ্ছে যে আমাদের পতঙ্গ পরাগী। পতঙ্গ বলতে কি বোঝায়, আমাদের যে ইয়া আছে, ধরো প্রজাপতি, তারপর কীট পতঙ্গ, ঠিক আছে, বিভিন্ন ধরনের পোকা মাকড়, এগুলাকে বলি আমরা পতঙ্গ। তো পতঙ্গ গুলা সাধারণত কোন ফুলের মাধ্যমে হতে পারে, যেমন মৌমাছি। মৌমাছি কোন ফুলে বসে, যে ফুলের মধ্যে মানে বড় যে ফুলগুলো আছে, বড় সুন্দর সুন্দর ফুলগুলো আছে, ওই ফুলগুলাতে গিয়ে মৌমাছি বসে, ঠিক আছে। এই জন্য আমরা বলতে পারি পতঙ্গ পরাগী ফুল কোনগুলা, যে ফুলের মধ্যে অনেক বড়, যে ফুলগুলা কি অনেক বড়, তারপর কি, তারপর হচ্ছে রঙিন, মানে অনেক সুন্দর রং, হ্যাঁ, যেমন লাল, নীল, হ্যাঁ, সাদা, অনেক সুন্দর সুন্দর রং যেগুলা ফুলে, এবং মধু গ্রন্থি যুক্ত, মানে যেগুলার কি একদম তোমার হচ্ছে যে গ্রন্থের মধ্যে বা যেগুলার মধ্যে, যে ফুলগুলার সামনের দিকে মধু থাকে, তার গ্রন্থির দিকে কি থাকে, বা তার হচ্ছে ডিম্বাশয়ের মধ্যে মধু থাকে, ঠিক আছে, ওইটাকেই সাধারণত এইগুলা পতঙ্গ পরাগী ফুল হয়ে থাকে। তো পতঙ্গ পরাগী ফুল কোনগুলা, যেমন মনে করো ফুলগুলা বড় হবে, সুন্দর রঙিন হবে, এবং মধু গ্রন্থি যোগ্য, ওই ফুলগুলাতে মধু থাকবে, তখন সেটাকে কি বলা হয়, পতঙ্গ পরাগী ফুল বলা হয়। যেমন পরাগরেণু ও গর্ভমুণ্ডে আঠালো এবং সুগন্ধযুক্ত। পরাগরেণু থাকবে ওই ফুলগুলাতে, গর্ভমুণ্ড আঠালো থাকবে, এবং এদের সুগন্ধ, ওই ফুলগুলো অনেক মানে একদম অনেক সুন্দর মতো করে সুগন্ধি যুক্ত হবে। মানে ফুল নাকের কাছে নিলেই মনে হবে আহ কি সুন্দর, ঠিক আছে। তো এগুলাকে আমরা কি বলতে পারি, এগুলাকে আমরা সাধারণত বলতে পারি পতঙ্গ পরাগী। উদাহরণ কি, উদাহরণ হচ্ছে জবা, কুমড়া, সরিষা ইত্যাদি। এই ফুলগুলা কালারফুল, একটু যখন দেখবা কালারফুল যে ইয়াগুলা আছে, কালারফুল যে ফুলগুলো আছে, এই ফুলগুলা কালারফুল একটু বড় যে ফুলগুলা আছে, এগুলাকে আমরা কি বলি সাধারণত পতঙ্গ পরাগী ফুল। সো অনেকেই তোমরা কুইজ চাচ্ছিলা, তোমাদের সাথে সাথে কুইজ চলে এসেছে, দেখি আমরা কুইজে অ্যান্সার দিতে পারি কিনা। কোন উদ্ভিদে স্বপরাগায়ন ঘটে, কোন উদ্ভিদের মধ্যে স্বপরাগায়ন ঘটে থাকে? ধান, সরিষা, পেঁপে, শিমুল। স্বপরাগায়ন, আমি তোমাদের বইয়ের যে উদাহরণগুলো আছে, ওই উদাহরণের মধ্যে একটু আগে আমি তোমাদের ছোট্ট একটা উদাহরণ বলছিলাম যে স্বপরাগায়ন যে ফুলগুলো আছে ওগুলার মধ্যে একটা জিনিস থাকে, একটা আলাদা একটা সিস্টেম থাকে, তোমাদেরকে দিয়েছিলাম। যারা আমাদের মনে করো পড়াশোনা করছি তারা আশা করি আমরা মনে রাখতে পারবো। ওকে, আমি তোমাদের একটা ছোট্ট একটা ইয়া দিছিলাম তাই না, তোমার হচ্ছে ইনসাইটস দিছিলাম। ওকে, সেটা হচ্ছে যে স্বপরাগায়ন যে ফুলগুলো আছে, হ্যাঁ, সেগুলোতে বেশিরভাগই শেষে আকার থাকে। সেগুলো বেশিরভাগই তোমাদের বইয়ে যে উদাহরণ তিনটা দেওয়া আছে ওগুলা শেষে আকার আছে। তো এটা হচ্ছে যে আমাদের সরিষা, কুমড়া, ধুতুরা, শেষে একটা আকার থাকে। ওকে, শেষে একটা আকার থাকে। তো দেখো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবা যে সরিষা, কুমড়া, ধুতুরা তিনটা শেষেই আকার আছে। ওকে, এটা কারণ এখানে কিন্তু অবশ্যই একটা ইয়া আসবে। কি আসবে বলতো, এইখান থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা বেশি। তো আমরা এই টেকনিক্সটা মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা,
সো এর পরবর্তীতে যদি আমরা একটু দেখি স্বপরাগায়ন হয় কোন ফুলে, আরেকটা দেখি যে আমরা এটার অ্যান্সার দিতে পারি কিনা, দেখি কারা কারা দিতে পারবে। আমি এবার তাদের ইয়াটাও পড়বো। আচ্ছা বলতেছো লিডার বোর্ড পড়েন, আমি কেমনে লিডার বোর্ড পড়বো বাবা? আমি তো লিডার বোর্ড এখানে যদি পড়তে যাই তাহলে আমাকে অনেক সময় লাগবে। লিডার বোর্ড পড়তে হবে না, তোমরা আপাতত কারেক্ট অ্যান্সারটা দাও। সো আবার একটা উদাহরণ, স্বপরাগায়ন হয় কোন ফুলে? ওকে, সো দেখা যাক আরেকটা স্বপরাগায়ের উদাহরণ আমরা কোথায় পাই। এখনো আমরা কয়েকজন আছি যারা কি করতে পারতেছি না, আমরা কারেক্ট অ্যান্সার দিতে পারতেছি না। পেঁপে তারপর শিমুল, এই দুইটা কি? এই দুইটা হচ্ছে পরপরাগায়ন। এদের ক্ষেত্রে কি হয়? বেশিরভাগ ক্ষেত্রে পরপরাগায়ন ঘটে থাকে। তো আমাদের স্বপরাগায়ন তাহলে কোনটা হবে? স্বপরাগায়ন হবে কুমড়া। আমি একটু আগে তোমাদের আকার দিয়ে বুঝাই দিছিলাম, শেষে আকার থাকে, ঠিক আছে? তোমাদের বইয়ের যে উদাহরণ 3টা আছে এখানে আকার থাকে, আর তোমরা কয়েকজন ভুল করে ফেলছো, ভুল করা যাবে না, ঠিক আছে? তো চলো আমরা এখন আরেকটা দেখি, পরপরাগায়ন। এখন দেখি আমরা পরপরাগায়নের একটা উদাহরণ তোমরা কারা কারা দিতে পারো, একটু দেখা যাক যে কতগুলো স্টুডেন্ট পরপরাগায়নের এক্সাম্পলটা ঠিকঠাক দিতে পারে। পরপরাগায়ন ঘটে কোনটিতে? সরিষা, কুমড়া, ধুতুরা, শিমুল। এবার কিন্তু স্বপরাগায়ন না, এটা পর, ঠিক আছে? পর কখনো আপন হয় না, ঠিক আছে? এটা একটু আমাদেরকে কি করতে হবে, এটা একটু আমাদেরকে দেখে দিতে হবে যে কারেক্ট আনসার এখানে কোনটা আসবে। ওকে, সো দেখি তোমরা অনেকেই ভুল অ্যান্সার দিয়েছো। বাইজিদ আহমেদ, তুমি খ নাম্বার অ্যান্সার দিচ্ছ, ঠিক আছে? তো খ নাম্বার অ্যান্সার কিন্তু হওয়ার কথা না, হওয়ার কথা অ্যান্সার নাম্বার কোনটা? ঘ, রাইট? সো ক অথবা খ হওয়ার কথা না, এটা খ অথবা গ হওয়ার কথা, এটা গ। কারণ দেখো এই তিনটার নামের শেষে আকার আছে, আকার আকার আকার। সো এগুলাকে আমরা কি বলতে পারি? এগুলো স্বপরাগায়ন ঘটে, ঠিক আছে? আর পরপরাগায়ন শিমুল আর পেঁপে, ঠিক আছে? এতটুকু আমরা মনে রাখলেই হবে। এখন বায়ু পরাগী, বায়ুর মাধ্যমে সাধারণত পরাগায়ন হয়। বাতাস হয়, অনেক জোরে জোরে বাতাস হয়, বাতাসের মাধ্যমে পরাগায়ন গুলা বা পরাগরেণু গুলা উড়ে উড়ে গিয়ে আরেকটা ফুলের মধ্যে চলে যায়। তো বাতাস হচ্ছে যে তোমার হচ্ছে কি, তোমার হচ্ছে বায়ু পরাগী ফুল। এবং এগুলার আমরা এক্সাম্পল গুলো একটু ভালো মতো করে দেখবো, ঠিক আছে? এক্সাম্পল গুলা মানে করব না, আমরা সাধারণত সবকিছু ভালো মতো করে পড়ার দরকার নেই এখানে। এখানে আমরা যেটা হচ্ছে আমরা উদাহরণ গুলা দেখবো। এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে উদাহরণ। যেমন বলতে পারে যে বায়ু পরাগী কোনটি, মানে বায়ু পরাগী ফুল কোনটি? উদাহরণ কি হবে? উদাহরণ হবে অবশ্যই ধান, ঠিক আছে? তো বায়ু পরাগী যেগুলো আছে সবগুলো অনেকটা একই। প্রথমের যে জিনিসটা, ফুল বর্ণ, গন্ধ এবং মধুগ্রন্থিহীন, মানে এটার বর্ণ তারপরে হচ্ছে যে গন্ধ ও মধুগ্রন্থি এটা হীন, মানে এটার মনে কোনো কালার নাই, এটা একদম এতই ছোট যে এটার কালার কোনোভাবে দেখতেই পাওয়া যায় না। এরপর এদের গন্ধ নাই, এদের মানে কোনো সুগন্ধ নাই।
এদের মানে না গন্ধ আছে না সুগন্ধ আছে, কিছুই নাই, এবং এদের কোনো মধুও নাই। আর এদের মধ্যে কি হয়, বাতাস যখন আসে, বাতাসের মাধ্যমে এরা তোমার হচ্ছে যে দুলাদুলি করে, এবং তখন ওই একটা ফুলের পরাগরেণু আরেকটা ফুলে গিয়ে লেগে যায়, পরবর্তীতে এদের পরাগায়নটা ঘটে যায়। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে ধান। এই হচ্ছে আমাদের বায়ু পরাগী। এবার পানি পরাগী, ঠিক আছে? পানি পরাগী, পানি পরাগী যে ফুলগুলো আছে সেটা যদি আমরা একটু দেখি, এরা আকারে খুবই ক্ষুদ্র এবং এরা পানিতে থাকে। এরা আকারে খুবই ছোট, এরা হালকা এবং পানির মধ্যে এরা ভেসে থাকে। এরা খুব সহজেই পানিতে ভাসতে পারে, এদের ফুলের মধ্যে কোনো সুগন্ধ নাই, এবং তোমার যে স্ত্রীস্তবকের বৃন্ত লম্বা, পুংস্তবকের বৃন্ত ছোট। তো কোন ফুলের, এখানে একটা এমসিকিউ আসতে পারে, যে কোন ফুলের স্ত্রীস্তবকের বৃন্ত লম্বা এবং পুংস্তবকের বৃন্ত তোমার হচ্ছে খাটো, সেটা কারেক্ট অ্যান্সার হবে পানি পরাগী ফুল। সো এরপর উদাহরণ কি? উদাহরণ হচ্ছে পাতা শ্যাওলা। উদাহরণটা আমরা ভালো মতো করে দেখবো। উদাহরণ হচ্ছে পাতা শ্যাওলা। পানি পরাগী ফুল কি? পাতা শ্যাওলা, ঠিক আছে? এর পরবর্তীতে যদি যাই, একটা প্রাণী পরাগী, মানে প্রাণীর মাধ্যমে পরাগায়ন হয়, ঠিক আছে? প্রাণীর পরাগায়ী যে ফুলগুলো আছে, মানে প্রাণীর মাধ্যমে সাধারণত এগুলা পরাগায়ন ঘটে থাকে। যেমন এখানে বিভিন্ন ধরনের পাখি, হ্যাঁ, এইটার মধ্যে এসে পড়ে এবং তখন তাদের মধ্যে যে পরাগায়নটা আছে এই পরাগায়নটা ঘটে থাকে। হ্যাঁ, গমের মধ্যেও সাধারণত এই পরাগায়নটাই ঘটে, তোমার বায়ু পরাগী পরাগায়নটা, ঠিক আছে? তো এখন দেখো, আমাদের হচ্ছে যে এই ধরনের ফুল মোটা এবং মোটামুটি একটু বড় হয়। এই ধরনের ফুলগুলো মোটা এবং অনেকটা বড় হয়, ঠিক আছে? তো এরপর আমাদের হচ্ছে তবে ছোট, এবং তবে ছোট হলেও ফুলগুলো পুষ্পমঞ্জুরিতে সজ্জিত থাকে। পুষ্পমঞ্জুরি বলতে সাধারণত কি? মনে করো এমন একটা তোমার হচ্ছে যে ইয়া থাকে, এমন একটা দ্বন্দ্ব থাকে, মঞ্জুরি দ্বন্দ্ব থাকে, প্রতিটা ফুল একটার সাথে আরেকটা এরকম করে রিলেটেড থাকে, প্রতিটা ফুল এরকম করে একটা মঞ্জুরির সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে? এইরকম কানেক্টেড থাকবে। তো এটাকে বলা হয় মঞ্জুরির সাথে কি করতে পারে, কানেক্টেড থাকে। যেমন মনে করো কদম ফুল, হ্যাঁ বাবা, কচুরি পানা যখন বড় না, পাতা শ্যাওলা যখন বড় হয়ে যায় সেটাই তখন কচুরি পানা হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তো এরপর আচ্ছা, মার্জিয়া রহমান নীলা, বাবা তুমি বলতেছো জয়া গেম আইডির নাম এআই। আচ্ছা, এখানে তো আমরা ক্লাস করার জন্য আসছি, তাই না? আমরা কি কোনো গেমের আইডি, মানে গেম খেলার জন্য আসছি? ভাইয়া কি তোমার কাছে মনে হচ্ছে যে ভাইয়া গেম খেলতেছে ঠাস ঠুস ঠাস ঠুস, হ্যাঁ, নাকি ভাইয়া এসে এরকম করে ফ্রি ফায়ার পাবজি খেলতেছে, এমন মনে হচ্ছে ক্লাসের মধ্যে? তোমরা একটু জানাও তো যে ভাইয়া কি এসে গেম খেলতেছে নাকি পড়াশোনা করতেছে? আমরা গেম খেলতেছি, সো তাই না? আচ্ছা, খুব ভালো কথা। সো there is another app name as Messenger, WhatsApp. So go to there. ওইখানে কেউ তোমাকে মানা করতেছে যে ওইখানে গিয়ে চ্যাটিং করো না? তুমি ওইখানে গিয়ে তুমি গোল্লায় যাও, এটা দেখার বিষয় না, কিন্তু এখানে আমার বাকি স্টুডেন্টরা আছে, তাদের ডিস্টার্ব যেন আমরা না করি সেটা একটু আমরা মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, সো এদের রং আকর্ষণীয় হয়, মানে এরা পশু পাখিকে অনেক সুন্দর আকর্ষণ করতে পারে, এরা পশু পাখিকে অনেক সুন্দর করে আকর্ষণ করতে পারে। এবং এসব ফুলে গন্ধ থাকতে পারে আবার নাও থাকতে পারে। মানে এই ফুলগুলো যেমন ধুতুরা ফুলের মধ্যে তেমন গন্ধ নাই, আবার কদম ফুলের অনেক একটা ঘ্রাণটাই আলাদা, তাই না? তো কদম ফুলের মধ্যে একটা ঘ্রাণ, অনেক সুন্দর একটা ঘ্রাণ। তো আমরা বলতে পারি যে এসব ফুলের মধ্যে গন্ধ থাকতেও পারে, নাও থাকতে পারে। তো প্রাণী পরাগী ফুল কোনগুলা মনে রাখবো একটু, যে প্রাণীর মাধ্যমে পরাগায়ন ঘটে কদম, শিমুল, কচু ইত্যাদি ফুলে আমাদের হচ্ছে যে প্রাণীর মাধ্যমে সাধারণত কি করতে থাকে, পরাগায়ন ঘটে থাকে। ওকে, আচ্ছা, তো এখন স্বপরাগায়ন এবং পরপরাগায়নের মধ্যে কিছু একটা পার্থক্যটা যদি আমরা দেখি। সো এরপর তো আমাদের মোটামুটি পড়াশোনার তেমন কিছু নাই আজকের টপিকে। তো দেখো, স্বপরাগায়ন এবং পরপরাগায়নের মধ্যকার যে পার্থক্যটা আছে, এই পার্থক্যটা খুবই তোমার হচ্ছে কি, খুবই কম, এবং এটা একটু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা আমাদের খ নাম্বার প্রশ্নের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কোন নাম্বার প্রশ্ন? খ নাম্বার প্রশ্নের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এই যদি তোমাদের দেয়া থাকে যে খ নাম্বারের স্টুডেন্ট এবং গ নাম্বারের স্টুডেন্ট, হ্যাঁ সরি, খ নাম্বারের ক্ষেত্রে খ নাম্বার প্রশ্ন যদি তোমাদের দেয়া থাকে যে স্বপরাগায়ন এবং পরপরাগায়নের মধ্যে পার্থক্য কি, সুন্দর মতো করে এই পড়াশোনাটাই লিখে দিয়ে আসবা, 2 এ 2 পাবা, ঠিক আছে? এটা মনে রাখো, দেখবা এখন না আসলেও এটা বার্ষিক পরীক্ষায় আসবে, বার্ষিক পরীক্ষায় না আসলেও এখন আসবে, যে কোনো এক সময় এটা আসবেই। তো দেখো, স্বপরাগায়ন, স্বপরাগায়ন প্রথমে লিখবো, স্বপরাগায়ন কি আর পরপরাগায়ন কি দুইটা একটু আলাদা করে লিখবো। স্বপরাগায়ন কি? স্বপরাগায়ন হচ্ছে যে আমরা মনে করো একই ফুলে বা একই গাছের
দুইটি ভিন্ন ফুলের মধ্যে সংঘটিত হয়। একই ফুলের, আমি বললাম না, একই গাছের একই ফুলের, হ্যাঁ, বা দুইটা ভিন্ন ফুলের মাধ্যমে এটা কি হয়, সংঘটিত হয়ে থাকে। পরপরাগায়ন কি, একই প্রজাতির, এইটা কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে, লাউ এর সাথে কচুর হবে না। একই প্রজাতির দুটি ভিন্ন গাছের, একই প্রজাতির দুইটা ভিন্ন গাছ, তাদের ফুলের মধ্যে যে পরাগায়নটা ঘটে থাকবে সেটাকে আমরা বলি পরপরাগায়ন। সেটাকে আমরা কি বলি, আমরা পরপরাগায়ন বলে থাকি। এখন দেখো, স্বপরাগায়নে নতুন প্রকরণ সৃষ্টি হয় না, স্বপরাগায়নে নতুন প্রকরণ সৃষ্টি হয় না, আর পরপরাগায়নে নতুন প্রকরণ সৃষ্টি হয়। তো চলো এটার কাজটা মনে করো একটু দেখে নেই। মনে করো আমাদের গাছে, আমাদের বাসায় দুইটা আপেল গাছ আছে। ধরো আমাদের বাসায় কয়টা আপেল গাছ আছে, এরকম দুইটা আপেল গাছ আছে। আমি জানি না আপেল গাছ কেমন হয় দেখতে। সো মনে করো আমাদের দুইটা কি আছে, আপেল গাছ আছে। সো এই যে দুইটা আমার কাছে আপেল গাছ আছে, সো মনে করো আমাদের কয়টা আপেল গাছ আছে, এরকম দুইটা আপেলের গাছ আছে। সো এই যে আপেলের গাছগুলো আমরা দেখতে পাচ্ছি, ধরো এইটাতে আপেল হয় ছোট, এটাতে কি হয়, আপেল অনেক ছোট ছোট আপেল হয়। এটাতে কেমন আপেল হয়, অনেক ছোট ছোট আপেল হয়। এটাতে আপেল হয় অনেক ছোট ছোট, বা ধরো এটাতে আপেল হয় অনেক বড় বড় আপেল হয়, হ্যাঁ, এটাতে অনেক বড় বড় আপেল হয়। তার মানে এইখানে যদি দুইটা ফুলের মধ্যে, আপেলের মধ্যে পরাগায়ন ঘটে থাকে, তাহলে আপেল বড়ই হবে। আপেল বড় হবে না, তাহলে আপেল বড়ই হবে। এখন মনে করো আরেকটা আপেল গাছ আছে, মানে অনেক সময় হয় না, কিছু গাছে তোমার একই আম গাছ, একই আম একই, একজনের আম ছোট হয়, একজনের আম বড় হয়, একজনের আম টক হয় আর একজনের আম মিষ্টি হয়। এর কারণটা কি, এই পরাগায়নটাই হচ্ছে তার কারণ। আরেকটা গাছের মনে করো আমাদের হচ্ছে যে আরেকটা গাছ, এবং এই গাছটার আমাদের হচ্ছে যে আপেল অনেক সুস্বাদু, অনেক সুন্দর লাল এবং খেতেও অনেক মজার। ধরো আরেকটা আপেল এইখানে কি করতেছে, এই আপেলটা একটু আলাদা রকম। কেমন, এই আপেলের মধ্যে মানে অনেক সুস্বাদু, এই আপেলটা কি অনেক বড় এবং সুস্বাদু। তো মনে করো এই যে আপেল গাছটা আছে, এই গাছটার আপেল অনেক সুন্দর লাল, একদম লাল। ধরো এটার আপেল একদম অনেক সুন্দর বড় বড় এবং লাল, আর খেতেও সুস্বাদু। আর এই গাছটার আপেল একটু দেখতে কেমন, এবং মনে করো দেখতেও খুব একটা সুস্বাদু না। এখন এই গাছের সাথে, মানে বাংলাদেশে না হোক, ধরে নিলাম আমাদের হয়ে গেছে এইখানে, ঠিক আছে, ধরো আঙ্গুর ভাইয়ের বাসায় আপেল গাছ হয়ে গেছে, ঠিক আছে, আঙ্গুর ভাই অনেক কষ্ট করে চায়না থেকে এনে লাগাইছে, ধরে নাও, ঠিক আছে, এত গভীরে যাইতে হবে না আমাদেরকে। ধরো নিউটনের মাথায় মানে নিউটনের মাথায় যে আপেল পড়ছে এটা হচ্ছে সেই আপেল, ঠিক আছে, ধরেই নিতে পারি। তো এখন দেখো, এই গাছের সাথে যখন এই গাছেরই পরাগায়ন হবে, এই ফুলের সাথে যখন এই ফুলেরই পরাগায়নটা ঘটে থাকবে, তখন কি হবে, আপেল ওই কটু স্বাদযুক্ত তো কটু স্বাদযুক্তই থাকবে। আপেল কি হবে, যেমন আপেল তো সেমন আপেলই হবে, এর কোনো এক্সট্রা চেঞ্জ হবে না। তার মানে আপেল হওয়ার সম্ভাবনা কেমন, আপেল এইরকমই হওয়ার সম্ভাবনা আছে, এরকম ছোট এবং এইরকমই হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ওর সাথে ওর পরাগায়নই ঘটে গেছে, ওর সাথে ওর পরাগায়নে এখানে ঘটে গেছে। কিন্তু যদি বিষয়টা এমন হয় যে পরাগায়নটা এর সাথে কার হইছে, এর হইছে, কার হইছে, মনে করো এর সাথে এর পরাগায়নটা ঘটছে, এই গাছের সাথে এই গাছের, দুইটা আপেল গাছ, দুইটাই সেম জাতি, তাই না, দুইটাই সেম জাতি না। এখন দুইটা, এটাও আপেল ওটাও আপেল, ওটা তো আর কমলা না, তাই না, আপেলের সাথে তো আর কমলার হবে না। সো এই যে মনে করো এখন এই যে আপেলের সাথে তোমার এই যে আরেকটা আপেল হইলো একই জাতির, কিন্তু দেখো এইটার সাথে এইটার পরাগায়ন গিয়ে এইটার মধ্যে হইলো, তার মানে এইখানে দুইটার সাথে একটা মিক্স হয়ে গেল, তখন এই ফলটা ভালো হওয়ার সম্ভাবনা আছে, আবার খারাপ হওয়ার সম্ভাবনা আছে। সো এইখানের সাথে ধরো এর সাথে এর পরাগায়ন ঘটে গেল, তখন কি হবে, নতুন একটা সুন্দর একটা বীজ সৃষ্টি হবে, নতুন মনে করো একটা নতুন ধরনের একটা প্রজাতি সৃষ্টি হইলো। মনে করো আপেলটা বড় কিন্তু একটু কটু স্বাদযুক্ত হতে পারে, বা আপেলটা ছোট কিন্তু সুন্দর স্বাদযুক্ত হতে পারে। তার মানে একটু নতুন জীবন, মানে নতুন ধরনের বীজ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। ওকে, ডাব করলে ভালো হইতো, তাই না, গুড। সো এই জন্য পরপরাগায়নটা কি, পরপরাগায়নটা একটু ভালো, কিন্তু পরপরাগায়নের একটা সমস্যা আছে। পরপরাগায়নের ক্ষেত্রে যেটা কাজ হয় আর কি, পরপরাগায়নের ক্ষেত্রে সাধারণত আমাদের ইয়া হয় না, মানে
একটু মানে পরাগায়নের সময় একটু ইয়া নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি, পরাগধানী নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ঠিক আছে, মানে পরাগধানীটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, এই জন্য পরপরাগায়নটা একটু আবার রিস্কি। কেমন? এই জন্য পরাগায়নটা একটু রিস্কি। সো নিউটনের মাথায় এই আপেলটাই বসছিল। আর যখন পরপরাগায়নটা হবে তখন আমরা বলতে পারবো যে আমাদের আপেল অনেক সুন্দর হওয়ার সম্ভাবনা আছে। তখন কি হতে পারে, আপেলটা অনেক বেশি সুন্দর, মানে হওয়ার সম্ভাবনা তো আছে, এখন হওয়া না হওয়া এটা তো আল্লাহর হাতে। সো মনে করো এখানে কি করতে পারো, তখন মনে করো এটা আরো একটা সুন্দর হতে পারে। হ্যাঁ, মানে যে কোনো একটা স্বাদ, নতুন স্বাদ হতে পারে। সো এই জন্য আমরা এটা করে বলতে পারবো। সো আমরা স্বপরাগায়ন এবং পরপরাগায়নের মাধ্যমটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে। সো স্বপরাগায়নে নতুন প্রকরণ সৃষ্টি হয় না। কেন হয় না? কারণ তার সাথে তারই যখন হয়ে থাকে তখন আর নতুন প্রকল্প বা নতুন কোনো কিছু হয় না। ওকে, সো এরপর আমরা যদি দেখি আমাদের পরপরাগায়ন, পরপরাগায়নের ফলে নতুন প্রকরণ সৃষ্টি হয়। এই দুটো লিখবো, তাহলে স্যার খাতা কাটবে আর আমাদেরকে এইরকম করে মার্ক দিবে লাল কলম দিয়ে 2 এর 2। হ্যাঁ, এরকম করে তাহলে আমাদের ভালো হবে। ঠিক আছে, নিউটন বাংলাদেশে জন্মগ্রহণ করলে আমাদের বিজ্ঞান বই থেকে একটা অধ্যায় চলে যাইত না, পৃথিবী ও মহাকর্ষ, এই মানে এই অধ্যায়টাই চলে যেত, তাই না? খুশি হইতো তোমরা? ভালো। তো চলো আমরা কয়েকটা এমসিকিউ দেখি। পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য, পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য। তো দেখি, পতঙ্গ পরাগী ফুলগুলা বড় হয়, ইয়েস, যে হ্যাঁ আমাদের ফুলগুলা বড় হয়ে থাকে। এরপর মধু গ্রন্থিহীন, মানে মধু মধু নাই আর কি, সো না, তাদের মধ্যে পতঙ্গ পরাগী ফুলগুলোতে মোটামুটি মধু থাকে। সো মধু গ্রন্থিহীন তার মানে নাই, এটা তো হতে পারে না। হ্যাঁ, তার মানে ওটা নো। সো এটা আমাদের কোনটা, এটা ইয়েস, আমরা বলতে পারি এটা ইয়েস। কিন্তু মধু গ্রন্থিহীন এটা তো না। গর্ভমুণ্ড আঠালো, গর্ভমুণ্ড আঠালো, ইয়েস, তার গর্ভমুণ্ড আঠালো। তার মানে আমাদের এখানে কারেক্ট অ্যান্সারটা কি হতে পারে? মানে নতুন ধারণের প্রকরণ, মানে নতুন নতুন ধরন, ধরন। ঠিক আছে, আচ্ছা। মনে করো একটা লাউ বড় হয়েছে, একটা লাউ ছোট হয়েছে, সো এই যে বলতে পারি এটা নতুন প্রকার, প্রকার। ঠিক আছে, সো এরপর আমরা কারেক্ট অ্যান্সার কি বলতে পারি? কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 ও, আচ্ছা ভুল 1 ও 2 হওয়া কথা, বাট এটা না, সরি 1 ও 3, ঠিকই আছে। তো আমি আবার ভুল বললাম নাকি? 1 ও 3, রাইট, 1 ও 3 কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে। তো চলে যাই তার পরেরটা, কুমড়া ফুল। কুমড়া, কুমড়া একটা কি পতঙ্গ পরাগী ফুল, তাই না? সো এটার ফুলটা বড় এবং মধুগ্রন্থি যুক্ত, ইয়েস। পরাগরেণু, এই ফুলের পরাগরেণু ও গর্ভমুণ্ড আঠালো, ইয়েস। ফুল রঙিন এবং সুগন্ধযুক্ত, ইয়েস, তার মানে রঙিন, যদি সুগন্ধ নাই কিন্তু ফুলটা রঙিন, হলুদ কালার না। সো তার মানে তিনটাই আমরা ইয়েস বলতে পারি। সো আমাদের কারেক্ট আনসার 1 2 3 তিনটাই হতে পারে। এবং হ্যাঁ ইয়েস, এটা সবগুলো, দ্যাটস গুড। বা আমার স্টুডেন্টরা দেখে অনেক অনেক বেশি তোমার হচ্ছে যে অনেক বেশি আর কি, কি বলে, তোমার হচ্ছে স্মার্ট। আমি প্রশ্ন দেখার সাথে সাথে তোমরা অ্যান্সার লিখে ফেলো, গ্রেট। তো দেখো, পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ কোনটা, মানে পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ কোনটা, এটা তো আমরা বুঝতে পারতেছি। ঠিক আছে, একটা কানা মানুষ না দেখেও এটা বলতে পারবে কারেক্ট অ্যান্সার কোনটা হবে। তো দেখি আমার স্টুডেন্টরা বলতে পারে কিনা যে এটার কারেক্ট অ্যান্সার কোনটা হতে পারে। পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ কোনটা? আল্লাহ, স্যার আমাদের এটা বার্ষিক পরীক্ষায় নাই, কি করব? তাহলে অর্ধবার্ষিকে আছে, যেটাতে আছে সেটাতে ধরে রাখি। ওকে, সো তোমরা অনেকেই ভুল অ্যান্সার দিয়েছো। ধান কিন্তু একটা বায়ু পরাগী, তাই না? আমরা জানি না ধান বায়ু পরাগী, ছোট ছোট। এর মধ্যেও তোমরা অনেকে ভুল করে ফেলছো, এটা তো ভুল করা যাবে না। ওকে,
সো এখানে সবগুলাই তো দেখি আমাদের এইরকম টাইপের। আচ্ছা যাই হোক, যে গাছের ফুলের গর্ভমুণ্ড আঠালো এবং পালকের ন্যায়, হ্যাঁ, গাছের পরাগায়ন কোনটির দ্বারা ঘটে থাকে? তো এটা আমরা বলতে পারি বায়ু পরাগী। মানে পালকের ন্যায় মানে হচ্ছে কি একদম অনেক ছোট, পালকের ন্যায় বলতে অনেক ছোট, গর্ভমুণ্ড আঠালো এবং পালকের ন্যায় মানে অনেক ছোট ছোট, একদম যা উড়ে উড়ে যায়, তার মানে এটা বায়ু পরাগী ফুল। চলে আসি আমরা হচ্ছে নিচের কোনটির মাধ্যমে বায়ু পরাগী ফুলের অভিযোজন ঘটে? বায়ু পরাগী ফুল বলতে আমরা ধানকেই বুঝি, তাই না? বায়ু পরাগী ফুল বলতে আমরা সাধারণত ধানকেই বুঝে থাকি। তো এর পরবর্তীতে আমরা লাস্ট এমসিকিউ একটা অ্যান্সার দেই, কোন ফুলটি বর্ণহীন এবং পরাগরেণু হালকা? মানে বর্ণ, এটা তোমাদেরকে বলতে হবে না, কারণ এটা আমরা জানি আমাদের কারেক্ট অ্যান্সার হবে ধান। কারণ বর্ণহীন, মধু গ্রন্থযুক্তহীন এবং এর কোনো কি নাই, এর কোনো প্রকার কালার হয় না, ঠিক আছে? তো আমরা বলতে পারি এটার অ্যান্সারও ধান, রাইট? সো আজকের আমাদের যে পড়াশোনা ছিল পরাগায়ন নিয়ে, এই পড়াশোনাগুলো আশা করি আমরা পরাগায়ন নিয়ে সম্পূর্ণ পড়াশোনা ঠিকঠাক মতো করে বুঝতে পারছি। যদি কোনো কিছু জিনিস আমরা বুঝতে না পেরে থাকি, তোমরা আমাকে জানাই দিতে পারো যে ভাই কোন বিষয়টা আমরা বুঝতে পারি নাই, আমি তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করবো। আর সবকিছু আমরা বুঝতে পেরেছি কিনা আমাকে একটু তোমরা কিসের মাধ্যমে, আমাকে একটু তোমরা কি বলে ইয়েস এবং নো এর মাধ্যমে আমাকে একটু জানিয়ে দাও যে ইয়েস ভাই বুঝতে পারছি কিনা। যদি কেউ না বুঝে থাকো তোমরা, তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো যে আমরা বুঝতে পারছি কিনা। অল ইজ গোয়িং টু বি গুড অর নট, তোমরা আমাকে একটু জানিয়ে দাও যে ইয়েস ভাইয়া আমরা বুঝতে পেরেছি, আর নয়তো আরেকটা জিনিস থাকতে পারে যে নো ভাই আমরা বুঝতে পারিনি। তো তোমাদের ভোট কোনটা তোমরা আমাকে একটু জানিয়ে দিও, ঠিক আছে? তো আশা করি আমরা ঠিকঠাক মতো আজকে ক্লাসটা বুঝতে পেরেছি সবকিছু জিনিস, ঠিক আছে? যদি বুঝতে পেরে থাকি তাহলে তোমাদের অনেক 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 ধন্যবাদ, তোমরা মনোযোগ দিয়ে অনেক সুন্দর মতো করে আজকে ক্লাসটি করেছো, যার কারণে তোমরা আসলে সবকিছু বুঝতে পারছো। যার এটা ধন্যবাদটা আসলে তোমাদেরকেই দেওয়া উচিত, কারণ তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করলেই তো বুঝতে পারবে, তাই না? ভাইয়া যদি মনোযোগ দিয়ে, তোমরা যদি মনোযোগ দিয়ে না ক্লাস করো, আর ভাইয়া যদি ক্লাস করাইতে করাইতে পুরো জীবনও দিয়ে দেয়, তাহলে কি হবে? তাহলে তো হবে না, তাই না? সো তোমরা অনেক মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য তোমাদের সকলকেই ধন্যবাদ। আর যেহেতু অল ক্লিয়ার, দ্যাটস ভেরি গুড। আজকের ক্লাসটা আমরা এইখানেই রাখতেছি, ঠিক আছে? সো তোমাদের যে কোনো প্রয়োজনে তোমরা কল করতে পারো, কল 16910 এই নাম্বারে, যদি তোমাদের কখনো কোনো বিষয় নিয়ে কোনো সমস্যা থেকে থাকে। হ্যাঁ, সো আজকে আমাদের ক্লাসটা এতটুকুই। তোমরা সকলেই ভালো থাকো, তোমরা সকলেই সুস্থ থাকো।